জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? গত 15 বছরে আওয়ামী দুঃশাসনের প্রভাবে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিল। সে চিত্র পাল্টে এখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনার স্বপ্নও দেখছেন। বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন খুব দ্রুত সংস্কারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন এই সরকার, তাহলে তারা এই সরকারকে চাপে ফেলবেন। দর্শক, আধুনিক কুরিয়ার সার্ভিসের রোল মডেল এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির নিয়মিত আয়োজন চায়ের কাপে ঝড় টিম আজ এসেছে ময়মনসিংহের ভালুকায়। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সবসময়। চলুন দর্শক, দেখে নিই চায়ের কাপের ঝড় আমার আপনার ভাবনাকে কতটুকু সমৃদ্ধ করে। বা তাদের বিষয়টা বিস্তার করতে পারে না, সেই জন্য সংস্কারের বিষয়টা হলো যে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি জি জি, বসেন। জি, ধন্যবাদ। আপনাদের ছিলাম না ভাইজান, আপনাদের নিয়ে। আমি একজন সাংবাদিক, ঢাকা থেকে আসছি। আপনারা কিছু একটা বলছিলেন, আমি আস্তে আস্তে যতটুকু শুনলাম আর কি, নির্বাচনের একটা বিষয় নিয়ে কথা। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে আচ্ছা আচ্ছা। এখন তো দেশের সার্বিক পরিস্থিতির কথা যেহেতু বলছেন, আগামীতে তো নির্বাচন, একটা গরম অবস্থা যা মানে বিরাজ করছে আমাদের দেশের রাজনীতিতে। তো বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে প্রেক্ষিতে এই সরকার গঠন হয়েছে, সারা দেশে দীর্ঘ 17 বছর আপনারা জানেন, এই 17 বছর যে একটা বৈষম্য তৈরি হয়েছিল সারা দেশে সকল সেক্টরে, ছাত্রদের মধ্যে বলেন, চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, কৃষকদের মধ্যে বলেন, সকল ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি হওয়ার পরে দেশের দুর্নীতি, দেশের অর্থ পাচার এবং বিরোধী দলের মত দমন নিপীড়ন, মানে একেবারে গত 15 বছরে বিএনপি জামাতকে একেবারে কোণঠাসা করে দিয়েছিল। এই যে একটা বিষয় যে বর্তমান যে ওই সমন্বয়কদের যে অবস্থা, তারা যে এই দেশের মানুষ, সাধারণ মানুষ যে আশা আকাঙ্ক্ষা ছিল সমন্বয়কদের মাধ্যমে কাছে, বিশেষ করে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমার ব্যক্তিগত মতামত যে তারা সেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থতার দিকে যাচ্ছে। কেন মনে হচ্ছে বিএনপি অন্তর্বর্তী সরকার জনগণের আশা পূরণে ব্যর্থ হচ্ছে? কেন মনে হচ্ছে আপনাদের? তাদের জনগণের যে চাহিদা ছিল, আচ্ছা, যে বিগত ধন্যবাদ প্রতি সরকার যে আচরণ, যেভাবে দেশে একটা নৈরাজ্যের সৃষ্টি করছিল, যদি ডক্টর ইউনূসের সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনদারি প্রাধান্য দিয়ে সমসাময়িক স্বল্প সংখ্যক সংস্কার করে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করে ওই সরকার যদি সংস্কার করত, মানে যেই সংস্কারগুলো না করলেই নয়, একটা নির্বাচন দিতে গিয়ে যে ধরনের সংস্কার প্রয়োজন সেটা খুব তাড়াতাড়ি করে। অন্তর্বর্তী সরকার তো সংস্কারের কাজ করছেন এবং সংস্কারের জন্য কমিটিও তারা গঠন করছেন। এখন অ্যাকচুয়ালি তারা কোন সেক্টরে কি ধরনের সংস্কার করতে চাচ্ছে বা মানে কিভাবে করবে, কতদিন লাগবে, সেই ধরনের কোনো রুটম্যাপ না, তারা একটা মানে যৌক্তিক সংস্কারের জন্য সময় চেয়েছেন। যৌক্তিক সংস্কার সুনির্দিষ্ট একটা রুটম্যাপ কাঠামো দরকার ছিল, যে আমরা অত দিনের মধ্যে এই সেক্টরে। আচ্ছা, আপনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকলে আপনি কতটুকু সময়কে যৌক্তিক সময় মনে করতেন? আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিগত সরকার যে পরিস্থিতি সৃষ্টি করছে, এটা আপনি খুব অল্প সময়ে যে সমাধান হবে তা না। কিন্তু এই সরকারের ধারায় অল্প সময়ে এটা সমাধান করা সম্ভব না। বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দরকার। বাংলাদেশ যখন একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, আপনারা ইতিমধ্যে দেখছেন যে 31 দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্রের সকল কাঠামোই সংস্কারের জন্য ওখানে বলা আছে, বিশেষ করে নির্বাচনের যে বিষয়গুলো, বিশেষ করে প্রশাসনের ক্যাডারের মধ্যে যে দলীয়করণ, এগুলো সকল বিষয়েই কিন্তু সুন্দর একটি রুটম্যাপ দিচ্ছে। এইরকম যদি 31 দফা
এই সরকার যদি এরকম একটি দফাওয়ারি যে আমরা এই সেক্টরে এই ক্ষেত্রে অত দিনের মধ্যে সংস্কার করব, করে এত দিনের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তিনি বলেছেন যে যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে দিতে পারে তারা, আর যদি এর চেয়ে বেশি সংস্কার না, চায় এখানে তাহলে আমার- 2026-এর মাঝামাঝি এখানে আমার সময় কথা চলে হলো যেতে কম পারে। সংস্কার আর বেশি সংস্কার না, আমরা বিএনপি চাচ্ছে সামগ্রিক একটা আচ্ছা, এই বিষয়টা আমরা আসলে এমন একটা দেশ চাচ্ছিলাম যে কোন দেশ ছাত্রদের কাছে দেশটা নিরাপদ, কেমন ভাবে নিরাপদ? নিরাপদ হচ্ছে ওরা একদম ফেয়ারলি সবকিছু চালাবে, একদম 100% নিরপেক্ষভাবে 100% সৎভাবে চালাবে। কিন্তু এই যে 6 মাস যাবৎ তারা ক্ষমতা গ্রহণ করছে, তারা কি রুটম্যাপ ঘোষণা করছে, কি সংস্কার করছে, এটা আমাদের তো আমরা ফেসবুকে লাইভে দেখার কথা ছিল, আমাদের ওরা ফেসবুক লাইভ করার কথা ছিল যে আজকে আমরা এই 1 মাসে এই জায়গায় সংস্কার করছি, এই কাজ করছি। কিন্তু কই, আমরা তো 6 মাসে এমন কোনো হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস বা যারা সমন্বয়ক ওই টিম থেকে যারা গেছে, আগে যেমন ফেসবুকে প্রত্যেকদিন 2 ঘন্টা পরে পরে লাইভ করতো, না, সংস্কার জানাইতো, মূলত এই তো- হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিসের করার কথা নয়। হ্যাঁ, আমি বুঝতে সংস্কার পারছি, করবে কিন্তু অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার। এখানে প্রশ্ন আরেকটা আছে, প্রশ্ন এনে হচ্ছে- আমি একটু কথা বলি। আমি লাস্ট একটা নিউজ দেখলাম, যখন ছাত্রদের কাছে যে আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, যখন তারা এই অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণ করছে, আশা বেড়ে গিয়েছিল, কিন্তু ঢুকার পরে তাদের মধ্যে যে এখন যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা নতুন দল গঠন করবে, এইটা জনগণ ভালোভাবে নেয়নি। আচ্ছা, ছাত্রদের নতুন দল গঠন নিয়ে আপনারা কি ভাবছেন? তারা নতুন দল, বিএনপি জামাতের মতো পুরনো যে দল আছে তারা আগামী নির্বাচনের জয়ের জন্য নতুন ছক কষতেছে এবং হচ্ছে ছাত্ররা আবার নতুনের কেতন ওড়াতে নতুন দল গঠনে ব্যস্ত। এখন দেশের জনগণ মনে করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তাদের পাশে না দাঁড়িয়ে এই ছাত্ররা নতুন দল গঠনে ব্যস্ত। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? ছাত্র আন্দোলনের মাধ্যমে যেভাবে দেশের মধ্যে একটি সুন্দরভাবে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, তাদের প্রতি যে আমাদের যে আশা আকাঙ্ক্ষাটা ছিল, এই 6-7 মাসে আমরা এর কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা এখনো পাইনি। এখন তারা যে দলটা করতে চাচ্ছে, আমরা বাংলাদেশে বৃহৎ দলগুলো রয়ে গেছে যারা দীর্ঘ 16টি বছর দেশের জন্য, দলের জন্য জুলুম, নির্যাতন এবং জেল মামলা হামলা শিকার হয়েছে। অনেক নেতৃবৃন্দ জীবন দিয়ে এ দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু তারা এই নতুন একটি দল করে দেশের জন্য কি এমন সুনাম বয়ে আনবে, আমি সেটা আমার কাছে প্রশ্ন আছে। সেটা তারা আপনি করতে হয়তো পারে, বুঝতে এটা পারছেন। তাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক অধিকার। তারা নতুন দল করুক, বাংলাদেশের আমরা চাই। রাজনৈতিক দল যে কেউ গঠন করতে পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই সরকারে থেকে ধরেন 111-এর সময় কুরাইশি 111-এর সরকারের ছত্রছায়ায় কুরাইশি একটা দল গঠন করতে, বাংলাদেশের ইতিহাসে আসলে কোনো এই অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো সামরিক সরকার বা কোনো অনির্বাচিত সরকার কোনো সময় সরকারে থেকে একটি দল গঠন করে ওই দল বাংলাদেশে রাইজ করবে, এটা আমার মনে হয় বাস্তবায়ন হবে না। নির্বাচনে আমরা একটু শুনি তিনি কি বলতে চাচ্ছেন। তারপর হচ্ছে সেই দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, এখন আমি দায়িত্বশীল জায়গা থেকে আমি নির্বাচনের আয়োজন করব, সেই দলে সেই নির্বাচনে যদি আমি নিজেই পার্টিসিপেট করি, তাহলে সেই নির্বাচনটা কি ধরনের কতটা ফেয়ার হবে, বিগত সময় আওয়ামী লীগ সময় আমরা দেখছি। সুতরাং দলীয় সরকার, এখন আমি একটা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমি আবার একটা দল গঠন করব, সেই দল আবার নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে আমি মনে করবো সেটা আবার দ্বিতীয়বার আর একটা ফ্যাসিস্ট সরকারের। আচ্ছা, এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা দরকার, তাদের সাথে কোনো খারাপ কিছু সংস্পর্শ নেই এবং তারা ব্যক্তিগত আখের গোছানোর চিন্তা ভাবনা নেই তাদের। একজন সরকারের প্রধান যদি এমন কথা বলেন, তাহলে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে এই বিএনপি জামায়াতে সংশয় প্রকাশ করাটা কি ঠিক কিনা? এখানে সংশয় প্রকাশ করা ঠিক না বা ঠিক, এটা আসলে বিষয়টা এমন হচ্ছে আমরা সামনের কার্যক্রমে দেখতে পারবো না। আমার কথা হচ্ছে যে লাস্ট 6 মাসে যে কার্যক্রম আমরা দেখেছি, যে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে আমাদের যেমন এই ভালুকাতে আমরা কিন্তু তেমন কোনো তাৎপর্য বা গুরুত্বপূর্ণ কাউকে অ্যারেস্ট করতে বা গ্রেফতার করতে দেখি নাই। যারা বিগত দিনে দুর্নীতি করেছে, বিগত দিনে মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, তাদেরকে কিন্তু এই প্রশাসন তেমনভাবে খুঁজতেছেও না, ধরতেছেও না, তাদের বিরুদ্ধে কোনো মামলাও অ্যাকশন হচ্ছে না। এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ জনগণ সন্দিহান।
যেহেতু আওয়ামী লীগের কারো ওইরকম ভাবে ধরছে না, তাহলে এই সরকার বর্তমান যে নিরপেক্ষ সরকার দাবি করছে, তারা কি করছে? তাদের কথা কি প্রশাসন শুনছে না? যদি প্রশাসন তাদের কথা না শুনে, তার মানে তারা প্রশাসন চালাতে ব্যর্থ হচ্ছে, তাহলে তাদের দ্রুত নির্বাচন দেওয়া উচিত না? দ্রুত নির্বাচন দিলে তাহলে হবে কি, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মন্ত্রণালয়ে যোগ্য লোকগুলো বসবে, এবং যোগ্য লোকগুলো যখন বসবে তারা সংস্কার সুন্দরভাবে করতে পারবে, এবং এখানে তাহলে এখনকার মন্ত্রণালয় যারা চালাচ্ছেন তারা কি যোগ্য নয়? এখনকার মন্ত্রণালয় তো সেটআপ আওয়ামী লীগের বিষয় আছে, ওরা তো এখান থেকে সরে নাই। একটি বর্তমান না, কেউ আছেন যারা অতীতে মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা আছে এবং তারা এখনো অভিজ্ঞতা আছে। আপনি তো এখানে বিষয়টা হচ্ছে আমরা এই দেশটা তো এটা একটা সমন্বয় ভাবে কাজ করা দরকার ছিল। আমাদের এক দুইটা রাজনৈতিক দল দেখতেছি তাদের মধ্যে যে আমরাই এই অবস্থানে তৈরি করছি। বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকলেরই এই দীর্ঘ 17 বছরে যে এই অবস্থার প্রেক্ষিতে, খারাপ অবস্থার প্রেক্ষিতে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। 17 বছর আন্দোলনের ফসল 15 দিনে কিন্তু অর্জন করছে। 17টি বছর বিএনপি বলেন, এই ফ্যাসিস্ট সরকার বিরোধী সকল রাজনৈতিক দলের একটা ঐক্যবদ্ধ প্রয়াসের ফসল কিন্তু 5ই আগস্ট। সেখানে বিএনপি লোক আত্মহত্যা দিয়েছে, জামাতের লোক আত্মহত্যা দিয়েছে, যুব দলের লোক আত্মহত্যা দিয়েছে, বিরোধী মতের লোক আত্মহত্যা দিয়েছে। তারপরে ছাত্রদের কাছে আমাদের আকাঙ্ক্ষা ছিল তারা যেমনটিভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পিছনে তাদের যে পিছন থেকে যে এই সহযোগিতা এটা কিন্তু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ তার অঙ্গ সংগঠনগুলো করছে। জামাতও বলছেন যে তারাও সহযোগিতা করছে। জামাতের অবস্থাটা হলো তাদের কিন্তু শিবিরের পদধারী লোক কিন্তু ছাত্রলীগেরও পদ নিয়ে ইউনিভার্সিটিতে রাজনীতি করছে, পদে ছিল ছাত্রলীগের। এটা তো একটা গণতান্ত্রিক এখন যারা সমন্বয়ক ছিল এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলন অংশ নিয়েছেন, তারা বলছেন যে আমরা যখন আন্দোলন করি তখন আমাদের কোনো রাজনৈতিক দলের মানে আমাদের পেছনের কি পরিচয়, এই পরিচয় নিয়ে আমরা কেউ মাঠে নামিনি। না, কিন্তু শিবির কোন সময় ছাত্রলীগের ভূমিকায় থেকে অবশ্যই সে তখন ওই হ্যামলেট বাহিনীর সাথে তার অংশগ্রহণ করতে হয়েছে। যদি সে ছাত্রলীগে হলে থাকছে, তো ওই লোক আবার এখন ধরেন শিবিরের পদের আত্মপ্রকাশ ঘটাইছে। বাংলাদেশে তো এইভাবে মানে আপনি বলতে চাচ্ছেন যে ছাত্রলীগ এখন শিবিরে আত্মপ্রকাশ করেছে, শিবিরের সাথে মানে এটা কি মানে আপনারা আপনাদের মতামতটা কি যে ছাত্রলীগ অতীতে ছাত্রলীগ করেছেন এখন শিবিরের পরিচয় দিচ্ছে? আমরা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, সে এখন আবার ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। এখন পরবর্তীতে আবার উনি কোন দলে যাবে সেটা নিয়ে আমরা একই ব্যক্তি ছাত্রলীগ সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের ছাত্র দলের ভাইদের উপরে হামলা করলো, বিএনপি নেতা কর্মীদের উপরে হামলা করলো, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে হামলা করলো। ওই ব্যক্তি 5 দিন আগে কি 2 দিন আগে কি 1 ঘন্টা আগে আন্দোলন কইরা পরে আবার সে ছাত্র শিবির। তো এটা কি আমাদের এই দেশের মানুষরা নির্যাতন করলো, আবার তারা বাহাবাও নিল? এটা তো আমরা জনগণ বিষয়টা ভালোভাবে নিচ্ছি। আপনার সাথে আমি দীর্ঘদিন 5 বছর একসাথে চলছি, বা ওনার সাথে চলছি, চলার পরে এখন ওনার সাথে আমার কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, কোনো মতের বিরুদ্ধে গিয়ে দ্বন্দ্ব হয়েছে, হঠাৎ করে 1 মাসে তার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়ে তারকে আমি ফালাই দিলাম, যে ভালো লাগলো না। কিন্তু পরবর্তীতে তার যে বংশধর, ওই বংশধর কিন্তু আমার কাছে যখন আসছে যে আশ্রয় চাইছে, তো আমার আশ্রয় চাইছে, কি আশ্রয় চাইছে যে আমার সাথে তো তোমার সাথে যারা ছিল তোমার দুঃসময় তো আমরা পাশে ছিলাম, কারণ আমার দুঃসময় তোমরা পাশে থাকো। কারণ ওই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এদের মধ্যে কিছু আছে, প্লাস ছাত্র শিবিরও কিছু আছে, ওদের কাছে ছাত্রলীগ আশ্রয় নিতেছে। ছাত্রলীগের কাছে যেমন ছাত্র শিবির আশ্রয় নিয়েছিল, এখন এই ছাত্র শিবিরের কাছে ছাত্রলীগ আশ্রয় নিতেছে। এটা আমরা মানতে পারতেছি না। এখন এই জায়গা থেকে তারা কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করবে যখন তারা নিজেরাই একটা সময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল? কারণ তাদের কাছে যখন তাদের হলে যারা ছাত্রলীগ করতো ওরা যখন আশ্রয় যাবে তখন তারা তলে তলে তো এরকম করবেই। আমি কিছুদিন আগে একটা বিষয় ঘটনা দেখলাম, যেটা হচ্ছে আমাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি ভর একটা হামলা হয়েছিল, এবং সেখানে যে হামলা করছে সেই হামলার আসামিকে অ্যারেস্ট করছে একটা থানার মধ্যে, এবং সে অ্যারেস্ট করার পরে ওই আসামিকে ছাড়াই দিয়েছে এক সমন্বয়ক, মানে একটা মেয়ে সমন্বয়ক, আমি নামটা এখন মনে করতে পারতেছি না। এখন আপনি চিন্তা করেন, ছাত্রলীগের একটা ছেলে খালেদা জিয়ার গাড়ি ভরে হামলা করলো, সেই সমন্বয়ক আবার ওই ছাত্রলীগের নেতাকে ছাড়াইতে গেল, তাহলে বিষয়টা কোন জায়গায়? তার মানে এই যারা সমন্বয়কের ভূমিকা পালন করছিল তৎকালীন সময়ে, এই ফ্যাসিবাদী সময়ে আওয়ামী লীগ আমলে, এরা ওদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। আচ্ছা, ছাত্রদের নেতৃত্ব আপনারা চাচ্ছেন কিনা যে ছাত্র নেতৃত্বে আসুক, দেশের নেতৃত্বে? এখন বিষয় হচ্ছে যেটা মিডিয়ার কল্যাণে যেটা দেখতে পেলাম, যে আপনার বর্তমান উপদেষ্টার দায়িত্বে আছেন আসিফ সাহেব এবং নাহিদ সাহেব।
ওনারা নাকি পদত্যাগ করে একটা নতুন রাজনৈতিক নতুন দলের দলের উত্থান কার্যক্রম ঘটাবে। শুরু করবে। এখন অলরেডি তো ওনারা একটা দায়িত্বে আছেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাহলে উনি এখন দায়িত্বে থেকে কি ধরনের সংস্কার করছে বা রাষ্ট্রের জন্য কতটুকু করতে পারছে সেটা জনসম্মুখে প্রকাশ করুক, তাহলে সাধারণ জনগণ বুঝতে পারবে আসলে তার কর্মক্ষমতা কতটুকু। আর বাংলাদেশের বৃহৎ বৃহৎ অনেক দল আছে, এর মধ্যে নতুন দলকে আমরা স্বাগতম জানাই। তাদের কার্যক্রমেই বোঝা যাবে। যদি আপনি দেখতে চান যে তাদেরা কতটুকু দক্ষ দেশ পরিচালনায়, যদি যদি এটা দেখতে চান তাহলে তাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া দরকার। দলের মেজর দায়িত্বে থাকবে, টপ দায়িত্বে যারা থাকবে তারা তো অলরেডি সরকারে আছে, মানে তাদের ভাষ্য অনুযায়ী, জানি না এটা আসলে কতটুকু সত্যি কিনা। তো তারাই যদি আবার নতুন একটা দলের প্রধান হয়ে আসে, তাহলে তারা তো অলরেডি আছে একটা দায়িত্ব, সরকারের দায়িত্বে আছে, তাহলে তারাই সেই জায়গায় করে দেখাক। না, এটা তো হচ্ছে অন্তর্বর্তী সরকার, এটার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, চলে যাবেন তারা একটা সুন্দর অবাধ নির্দিষ্ট মেয়াদ তো আমরা এখনো পাইনি। এখন নির্দিষ্ট মেয়াদ বলতে 3 মাস 6 মাস, যদি বেশি সময় লাগে 6 মাস, কিন্তু হয়তো জনগণ অথবা রাজনৈতিক দলগুলো বলছেন যে সংস্কার করে, এবং ছাত্ররা বলছেন যে সংস্কার করে তারপর নির্বাচন, এই কারণে হয়তো কিছু বেশি সময় নিচ্ছেন। প্রথমে আমাদের কথাটা কিন্তু এটাই ছিল যে আসলে সংস্কারটা যে করছে সেটা কতদিনের সংস্কার, মানে কতদিন লাগবে আর কি সেই সংস্কারটা করতে, এটাই কিন্তু আমাদের প্রথম কোশ্চেনটা ছিল। দেশের এই পরিস্থিতিতে প্রত্যেকটা ক্ষেত্রেই সুনির্দিষ্ট সময় এবং রুটম্যাপ মাফিক যদি হইতো, একটা বাস্তবায়ন হইতো, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হতো, তাহলে জনগণই মতামত দিত এই সরকার আরও সময় থাক। জনগণ চাচ্ছে আমার নিজস্ব মতামত গোপন ব্যালটের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, সামনের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত দল গোছাতে ব্যস্ত এবং তারা সেই প্রস্তুতিও নিচ্ছেন। এখন ছাত্ররাও নতুন নেতৃত্বে আসার স্বপ্ন দেখছেন। যদি ছাত্ররা নতুন দল গঠন করে ফেলে তাহলে বিএনপি এবং জামাতের সাথে তাদের সম্পর্ক কেমন হবে? আমি বিএনপি জামাতের সাথে সম্পর্ক কি হবে, কারণ হচ্ছে তাদের একটা মতাদর্শ থাকবে, বিএনপির মতাদর্শ আছে এবং সেটা কিছু দিক থেকে অবশ্যই ভিন্ন হবে। আমি না আমি যেটা ভয় পাচ্ছি যে ওই ফেসিস্টরা, যেরকম ওই যে শিবির যখন হ্যামলেট ধারণ করছে, ফেসিস্টরা নাকি আবার তাদের সাথে ওই তাদের দল গঠনের স্বার্থে ফেসিস্টদেরকে অন্তর্ভুক্ত করে। বিএনপির লোক কোনো অবস্থাতেই অন্য পার্টিতে যাওয়ার সুযোগ না, কারণ 17 বছরে সেটা প্রমাণ হয়েছে। বিএনপি কিন্তু একটি নির্বাচন অংশগ্রহণ করে নাই, এবং বাংলাদেশে বিএনপির অংশগ্রহণ না করার কারণেই একটি নির্বাচনও হয় নাই। সেটা সাক্ষী আপনারা, কোনো নির্বাচনেই কোনো সাধারণ মানুষ নির্বাচন হয়েছে, সাধারণ মানুষ জানায়, পুলিশ প্রশাসন দেওয়া সিল দেওয়া তারা নির্বাচন করছে। আপনি হয়তো তাদের দল গঠন এবং তাদের নতুন নেতৃত্ব কেমন হবে সেটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ তারা সরকারে নাই। সরকারে থেকে কথা বললে কিন্তু আপনার এই সরকারের মতো কথা বলতে হবে, সরকারে থেকে কিন্তু বিরোধী দলের মতো কথা বলা যাবে না। ভিন্ন একটা প্রসঙ্গে আসে, সেটা হচ্ছে আগামী মানে আজ ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। ডিএমপি কমিশনার বলছেন যে কোনো কর্মসূচি অথবা বিক্ষোভ অথবা কোনো ধরনের যদি কোনো কর্মসূচি নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি মাঠে নামে তাহলে তারা ব্যবস্থা নেবেন। জি, তো এখন এই যে একটা দল বা একটা সংগঠন গত বছরের এই দিনে দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন, আজকে তাদের অস্তিত্ব নেই বললেই চলে। আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের যে এই পরিণতি থেকে বিএনপি জামাত অথবা বড় দল ছোট দল যারা আছেন রাজনৈতিক বর্তমানে, তাদের কোনো শিক্ষা নেওয়া উচিত কিনা? বিগত দিনে আওয়ামী লীগ যেগুলো করছে বিএনপি গুলো করবে কিনা? আপনার সামনে জলজন্ত প্রমাণ আছে একজন। কি প্রমাণ? এই দেখেন, ওনার হাতের দিকে তাকায় দেখেন, এটা কিন্তু আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল ওনার হাত কিন্তু হাতুড়ি দিয়ে এবং ইট দিয়ে বাইরে ছেঁচে ফেলছিল, এবং আজকে কিন্তু উনি পঙ্গুত্ব বরণ করছে। এই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যাওয়ার পরে যারা এই কাজ করছে তাদের কিন্তু ছুঁয়ে মানে তারা এখনো নির্ভয়ে বাড়িতে অবস্থান করতে না। 5 আগস্টের পরে বিএনপির কোনো কর্মী ছাত্রলীগের মতোই আচার মানে তাদের যে ব্যবহার অথবা তাদের যে আচরণ করছেন, কিন্তু বিএনপির কোনো কর্মী, একেবারে সবাই না, আমি বলছি কোনো কর্মী কথা। 5 আগস্টের পরে 5, 6, 7 একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সারা দেশের মানুষের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু
পরবর্তীতে এটা রাজনৈতিকভাবে বিএনপি একটা জনপ্রিয় দল, সারা দেশের মিডিয়ার মাধ্যমে প্রচার করে বিএনপির জনপ্রিয়তা হ্রাস করার জন্য যা ঘটে তার চেয়ে বেশি রটায় দেওয়া বিএনপিকে হেয় করার জন্য। দীর্ঘ 16টি বছর হ্যামলেট বাহিনীর নির্যাতনের কথা তো জনগণ ভুলে যায় নাই। দুই একটা হ্যামলেট বাহিনী তো পলায় দিতে পারে নাই, ওটা দুই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়ে গেছে, কিন্তু এইটার জন্য তো সারা বাংলাদেশের বিএনপি সাফার এই কাজগুলো এই যে আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি বলেন দুই একজনের জন্য বিএনপি এটা দায় নেবে না, এটাই বলতে চাচ্ছিলেন আপনি। আপনি এই দুই একজন কর্মী যদি ভালো কোনো কাজ করে তাহলে কিন্তু সেটা ক্রেডিট বিএনপি নেবে, তাহলে এই দুই একজনের খারাপ কাজের জন্য কেন দায় নেবে না? ওর সাথে যদি আপনি সারা জীবনে তার ক্ষতি করে থাকেন, আপনাকে তো একটু চিন্তা করে দিবে। যদি আপনি 10টা ঘটনা ঘটে থাকে তার মধ্যে 8-9টা ঘটনাই প্রভাকাণ্ড, এটা জামাত এখানে আমরা একটু সুযোগ দিই, তিনি কি বলতে চাচ্ছেন? যে দীর্ঘ 17 বছর আপনার যে আওয়ামী লীগের যে সেটআপ ছিল, প্রশাসন বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় আওয়ামী লীগের সেটআপ, এই সেটআপকে আমরা ভাঙতে পারছি? এই সেটআপকে সরকার সংস্কার করতে পারছে? করতে পারে না। আমি বিগত দিনে ওই যে সাংবাদিক কি জানি একটা অ্যাড করে কি জানি একটা কমিটি দেখলাম, ওই কমিটিতেও আমরা দেখলাম আওয়ামী লীগের সময় যে সকল লোক শেখ হাসিনাকে খুব তেল দিয়ে মারতো, ওরাও এখানে আছে। তাহলে ওরা ওইখানে থাকাকালীন সময় কিভাবে আপনি মনে করেন যে সেটআপটা ভাঙা যাবে? এবং এই সেটআপ যদি না ভাঙে তাহলে ওরা চিন্তা করবে কি? ওরা চিন্তা করবে ওদের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে বিএনপি। বিএনপিকে কিভাবে কালার করা যায়, বিএনপিকে কিভাবে জনগণের সামনে খারাপ বানানো যায়, এইটা হচ্ছে ওদের যে সেটআপটা, ওই সেটআপের ভিতর থেকে ওরা কাজ করতেছে। আমরা বুঝতে পারতেছি যে ওই সেটআপটা এখনো ভাঙে না, এবং ওই সেটআপটা না ভাঙার কারণ কি? তার মানে সংস্কার হয় নাই, সংস্কার করে নাই। সংস্কার তো সরকারের উচ্চ মহল থেকে শুরু করে 5 আগস্টের পরে আমরা বড় ধরনের কোনো সংস্কার কি দেখাইতে পারছি? কয়জন ডিসি, কয়জন এসপি? এই না, সংস্কার কিন্তু কিছু প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। না মানে এই 6 মাসের মধ্যে যারা যে অবস্থায় ছিল, আপনারা ভালো করে জানেন যে ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন স্তরে তারা প্রশাসন সাজায় রাখছিল যে এই চেঞ্জ, এই বাত হলে এ আসবে, এই বাত হলে এ আসবে। কিন্তু আমরা সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে, বিশেষ করে আপনি যে পুলিশ তো তাদেরকে স্বাধীন, তাদের কিছু করা হয়। তারা এখন পুলিশ ভয় পায় কেন? পুলিশ ভয় পাওয়ার কারণ কি? কারণ পুলিশ ভয় পাওয়ার কারণ পুলিশ বিগত 17 বছরে তাদের শরীরে এমন একটা তকমা লাগাইছে, এমন একটা তকমা তারা ব্যবহার করছে যে আওয়ামী লীগের বাইরে আর কোনো অবস্থান নাই। তারা এই পরিমাণ আওয়ামী লীগ করছে পুলিশ। এখন তারা ওই যে ডিউটি করছে না, এখন মাঠে আসলে সে এমনিতেই ভয় পায় যে আমি তুই হ্যাঁ এসে আওয়ামী লীগগিরি করছিলাম, এখন তো পাবলিক স্বাধীন। তো এই জন্য তারা পুলিশ ওই স্বাধীনভাবে কাজটা করতে পারতেছে। এখন বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, মানে দেশ পরিচালনার জন্য আবার ক্ষমতায় আসে, তাহলে কি এই পুলিশ স্বাধীনতা বা সংস্কারগুলো সংস্কার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করছে, এই 31 দফা মধ্যে তো সব পুলিশ বলেন, এই মানে জনপ্রশাসন বলেন, সকল ক্ষেত্রে কৃষি, শিক্ষা, সকল ক্ষেত্রে কিন্তু উনি একটা আমূল পরিবর্তনের জন্য এবং আমাদের জাতীয় সংসদেরও দ্বিকক্ষ বিষয়ক সংসদের বিষয়েও উনি যে সংস্কার প্রস্তাবনা করছে। জি, বিএনপির এই সংস্কার প্রস্তাবনায় আমরা দেখেছি যে সংস্কার কমিশনও কিন্তু এরকম একটা সংস্কারের কথা বলেছে। সংস্কার কমিশন এই যে যখন সময় নিচ্ছে, নির্বাচনী সংস্কার কমিশন, এটা কিন্তু দেশ সংস্কার কমিশন না, এটা নির্বাচনী সংস্কার কমিশন। আমরা চাচ্ছি স্বল্প পরিসরে একটি নির্বাচনী, একটা সুষ্ঠু, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। আমরাও চাই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেখে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী। দর্শক, আধুনিক কুরিয়ার সার্ভিসের রোল মডেল এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের এ ঝড় শেষ হবার নয়। আগামীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো লোকেশন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।